রিফাতের বড় ভাই সুজন বাড়িতে কাজ করছে। এমন সময় সেখানে রিফাত তার বউ শারমিনকে নিয়ে উপস্থিত হয়। রিফাত আর রিফাতের বউকে দেখে রিফাতের বড় ভাই সুজন খুবই খুশি হয়। ভাইকে দেখে সুজন বলতে থাকে, ভাই, ভাই তুই আইসোস, কতদিন পর বাড়িতে আইলি। আয় ভাই, আমার বুকে আয়। বাপ মা মইরা যাবার পর এই যে ঢাকায় গেলি, এখন তো ভাইয়ের কথা তোর মনেই হয় না, বাড়িতে তো আসতেই চাস না। আয় ভাই, তোকে একটু জড়ায় ধরি। সুজন রিফাতকে জড়িয়ে ধরতে গেলে তখন রিফাতের বউ রিফাতকে বলল, এই, একদমই না, খবরদার, তুমি এনাকে জড়িয়ে ধরবে না। দেখো না গা দিয়ে দুর্গন্ধ আসছে। ওয়াথু। এই কথা শুনে সুজন শারমিনকে উদ্দেশ্য করে বলল, এসব তুমি কি বলছো বোন? ও আমার ভাই, আমার ভাইকে আমি জড়িয়ে ধরবো না? না না, আয় ভাই, আয়, আমার বুকে আয়। এটা বলে সুজন যখন রিফাতকে জড়িয়ে ধরতে যায় তখন রিফাত সুজনকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এই ছোট লোক, কিসের ভাই ভাই করছো? হ্যাঁ, কিসের ভাই? আমি কারো ভাইটাই না। হ্যাঁ, আমি এখানে এত মায়া দেখতে আসিনি, আমি এখানে কাজে এসেছি। যত দ্রুত পারো আমার কাজটা শেষ করে দাও, আমি চলে যাব। কি বলিস ভাই, কিসের কাজ? তাছাড়া কত দিন পর বাড়িতে আসলি, থাকবি না? না, থাকবো না, আমি এখানে থাকার জন্য আসিনি। এটা বলার পরই শারমিন বলল, এই, এত কথা বলছো কেন? পেপারসগুলো দাও আর সিগনেচার করে নাও। রিফাত বলল, ও হ্যাঁ। রিফাত এবার পেপারস বের করে বলল, দেখো, বাবা মা মারা যাবার পর আমি গ্রাম থেকে চলে গেছি। এতদিন আমার বাবা মায়ের যা সম্পদ ছিল সেটা তুমি ভোগ করেছো। এখন এগুলো তুমি আমার নামে করে দিবে। এই যে নাও দলিল, সিগনেচার করে দাও। এই বলে রিফাত দলিলের কাগজগুলো এগিয়ে দেয় সুজনের দিকে। সুজন অবাক হয়ে অসহায়ের মতো চোখের মধ্যে পানি নিয়ে ভাই আর ভাইয়ের বউয়ের দিকে তাকিয়ে থাকে। হ সাহেব, আপনি ঠিকই কইছেন। আসলে আমি গরিব মানুষ তো, এই টাকা পয়সার লোভ সামলাইতে পারি নাই, তাই তো এতদিন সব নিজেই খাইছি। তয় একটা কথা কি জানেন, আমার একটা ভাইয়া ছিল, বাপ মা মইরা যাবার পর তার লেখাপড়ার খরচ কই থেইকা দিমু চিন্তা কইরা আর নিজে লেখাপড়া করি নাই। আমি ভাবছিলাম আমার বাইটা মানুষের মতো মানুষ হইলে আমি সার্থক। নিজে ভালোটা খাই নাই, বাইরে খাওয়াইছি। দিন রাত ধার ভাঙ্গা পরিশ্রম কইরা টাকা উপার্জন কইরা বাইরে টাকা দিছি, কারণ সবসময় চাইছি আমার বাইরা যেন কোনো কষ্ট না হয়। আর আজ দেখলাম আমার সেই বাইটা অনেক বড় মাপের মানুষ হইছে। বলে সুজন কষ্টের একটা হাসি দিয়ে বলল, দেন সাহেব দেন, এই ছোট লোকের বাচ্চার ন্যাকা কান্নায় তুমি আবার গলে যেও না। তাড়াতাড়ি পেপারসগুলো দাও। ঠিক বলেছ, তুমি তো আমার লক্ষ্মী বউ। পেপারস বের করে সুজনের দিকে এগিয়ে দিতে যায় রিফাত। শারমিন এটা দেখে মিটিমিটি হাসছে। ঠিক তখনই রিফাত ঘুরে গিয়ে শারমিনের গালে কষে একটা চড় দেয়। এবার সবাই অবাক হয়ে যায়। শারমিন বলল, সুজন, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তোমাকে তো শুধু মারলাম, তোমাকে আমি ডিভোর্স দিব। আরে কাকে তুমি ছোট লোক বলছো? আর কার গা থেকে দুর্গন্ধ আসছে বললে তুমি? এই মানুষটা আমার ভাই, আমার মায়ের পেটের আপন ভাই। যে মানুষটি নিজে ভালো খায়নি, আমাকে খাইয়েছে। নিজে ভালো একটা পোশাক পরেনি, আমাকে পরিয়েছে। বাবা মা মারা যাবার পর এই মানুষটাই আমাকে বাবা মায়ের আদর স্নেহ দিয়ে বড় করে তুলেছে। আর সেই মানুষটাকে আমি ঠকাবো? শোন তাহলে, তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু দিনের পর দিন তুই আমার ভাই সম্পর্কে আমার মাথায় খারাপ চিন্তা ঢুকানোর চেষ্টা করেছিস। তখন তোকে আমি কিছু বলিনি, কারণ আমি তোর শেষটা দেখতে চেয়েছিলাম। আর আজ তোর সেই খেলাটা শেষ হলো। আমি তোকে ডিভোর্স দিব। তুই এক্ষণ এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। এবার সুজনকে জড়িয়ে ধরে রিফাত বলল, ভাইয়া, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে ঠকাবো এটা চিন্তাও করতে পারি না। এবার নতুন আর একটা দলিল বের করে রিফাত বলল, এই যে দলিল দেখছো, এটা হলো আমি গোপনে তোমার জন্য জমি কিনেছি। এই সেই দলিল, নাও ধরো এটা। সুজন বলল, কি বলছিস ভাই? আমি এগুলো দিয়ে কি করব? তুই তো আমার বড় সম্পদ। শারমিন রিফাত আর সুজনের কাছে ক্ষমা চাইতে থাকে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।